দর্শকবৃন্দ, আমি ডাক্তার এ.কে.এম. জুলফিকার ইসলাম নন্দন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান কোভিড-19 পার্ট 2 পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। হঠাৎ করে যেন জীবনের গতি থেমে গেছে। জীবনের রঙিন স্বপ্নগুলো হয়ে গেছে ধূসর। করোনা প্যান্ডেমিকে বিশ্ব মানবতা হচ্ছে পর্যুদস্ত। লকডাউনের এই শৃঙ্খলিত জীবনে প্রতিটি মানুষ খুঁজছে মুক্তির উপায়। মৃত্যুর মিছিলে বিধাতার পরেই স্থান নিয়েছে আমাদের চিকিৎসা বিজ্ঞান। অনেক পেশা থেকে অনেকখানি এগিয়ে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা বিজ্ঞানীগণ। এই মানুষগুলোকে ঘিরেই আমাদের আজকের পরিবেশনা কোভিড-19 পার্ট 2। দর্শকবৃন্দ, বিষয়ভিত্তিক এই অনুষ্ঠানটিতে মূলত কোভিড-19 আপডেট সহ বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশ পরিপ্রেক্ষিত আলোচনা করা হবে। আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করছেন কানাডার অ্যালবার্টা প্রভিন্সে অ্যালবার্টা হেলথ সার্ভিসে কর্মরত শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর নাদিরা রশিদ, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় প্রফেসর প্যাথোলজি অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিনে কর্মরত ডক্টর মোহাম্মদ মোর্শেদ, এবং বাংলাদেশ থেকে আমাদের এই পর্বে যুক্ত হয়েছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিপসামের পরিচালক মহোদয় ডক্টর বাইজিদ খুরশিদ রিয়াজ। অনুষ্ঠানটি ধারণকৃত বিধায় আমাদের প্রশ্ন উত্তরগুলি রেকর্ডকৃত অংশ হিসাবে পরিবেশিত হবে। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই আমরা চলে যাই কানাডার অ্যালবার্টা হেলথ সার্ভিসে কর্মরত শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর নাদিরা রশিদের কাছে। ওনার কাছে আমরা কানাডা, বিশেষত অ্যালবার্টার কোভিড-19 সিচুয়েশন নিয়ে বেশ কিছু বিষয়ে আলোচনা করব। ডক্টর নাদিরা রশিদ, আপনি একজন চিকিৎসক এবং শিশুরোগ বিশেষজ্ঞ। আপনার কাছে অ্যালবার্টা সহ কানাডার কারেন্ট কোভিড-19 সিচুয়েশন জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে ডাক্তার জুলফিকার, আমাকে নন্দন টিভির এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। বর্তমান বিশ্বে কোভিড-19 আক্রান্ত সংখ্যা প্রায় 80 লাখে পৌঁছেছে এবং তা থেকে প্রায় 4 লাখ লোক মৃত্যুবরণ করেছেন। আমরা জানি যে চীনের উহান প্রদেশ থেকে এই রোগের শুরু হয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। কানাডাতে আমরা প্রথম কোভিড-19 কেসটি সম্পর্কে জানতে পারি অন্টারিও প্রদেশে একজন যাত্রী, যে কিনা উহান প্রদেশ থেকে ফেরত এসেছে, এবং সেখান থেকে ধীরে ধীরে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত বলা চলে এটা কন্ট্রোলেই ছিল এবং টোটাল কেস লোড 33-এর মতো ছিল। মার্চের প্রথম সপ্তাহ থেকে এটা কানাডার বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে এবং অ্যালবার্টার প্রথম কেসটা আমরা জানতে পারি মার্চের 5 তারিখে ডায়াগনোস হয়েছে। মার্চের মাঝামাঝি থেকেই বিভিন্ন প্রভিন্সে এখানে এমার্জেন্সি স্টেট ঘোষণা করা হয়েছে এবং আমাদের বর্তমানে এ পর্যন্ত প্রায় 98,000 ক্যানাডিয়ান এই কোভিড-19 আক্রান্ত হয়েছে, যার মধ্যে 8,100 জন মৃত্যুবরণ করেছে। তবে কানাডার মধ্যে কুবেক প্রদেশেই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা প্রায় 54,000 এবং প্রায় 5,000 সেখানে মৃত্যুবরণ করেছে। অ্যালবার্টা প্রভিন্সের কথায় যদি আসি, তাহলে এখানে এখন 7,000-এর উপরে কেস এবং টোটাল কেস লোড এবং 150 জন এখানে মৃত্যুবরণ করেছে। ধন্যবাদ আপনাকে। কোভিড-19 কারেন্ট সিচুয়েশন এবং গত 2 মাসের ট্রেন্ডটি কানাডার জন্য কেমন বলে মনে করছেন? গত 2 মাস ধরে আমরা যে কানাডাতে ট্রেন্ড দেখতে পাচ্ছি তা হচ্ছে এপ্রিলের 15 থেকে শুরু করে 30-এর মধ্যে আমরা কানাডাতে পিক কোভিড-19 কেসগুলো দেখেছি এবং দিনে তখন প্রায় 2 থেকে 2,500 করে নতুন কেস ডিটেক্ট হতো। সেটা মের মাঝামাঝিতে 1,000-এ নেমে এসেছে এবং জুনের প্রথম সপ্তাহে 500-র নিচে নেমে এসেছে। অ্যালবার্টাতে এখন প্রতিদিন 20 থেকে 30টা নতুন কেস ডিটেক্ট হচ্ছে। তো অবশ্যই এটা বলা যেতে পারে যে ট্রেন্ডটা খুবই আশাব্যঞ্জক এবং এটা সম্ভব হয়েছে যথেষ্ট পরিমাণে কেস
টেস্টিং এবং কন্ট্যাক্ট ট্রেসিং, সে সাথে সাথে প্রপার সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড হাইজিন, যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং সম্ভব নয় সেখানে মাস্ক পরিধান করা এবং সময় মতো স্কুল, কলেজ এবং ব্যবসা বাণিজ্যগুলোকে বন্ধ করে রাখা। তো আমাদের ভুলে গেলে চলবে না, যদিও এই কেসটা এখন ট্রেন্ডটা কিন্তু লো, কিন্তু কেন আমরা এই পর্যায়ে এসে পৌঁছতে পেরেছি সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। সাম্প্রতিককালে অ্যাডাল্ট পপুলেশন ছাড়াও শিশুদের মাঝে কোভিড-19 সংক্রমণ দেখা যাচ্ছে। কানাডাতে এই সংক্রমণের হার খুব কম হলেও বিশ্বের বিভিন্ন দেশে শিশুরাও এই রোগে আক্রান্ত হচ্ছে। শিশুদের ক্ষেত্রে কোভিড-19 উপসর্গগুলো কেমন? কোভিড-19 কিন্তু সব বয়সের লোকজনই আক্রান্ত হচ্ছে। পিডিয়াট্রিক পপুলেশন অর্থাৎ 0 থেকে 19 ইয়ার্সের মধ্যে এর আক্রান্তের হার অনেক কম। প্রায় 5 থেকে 15% এসিমটোমেটিক ক্যারিয়ার স্টেজে থাকে, যাদের কোনো উপসর্গই দেখা যায় না। তবে উপসর্গগুলো কিন্তু বড়দের মতোই একই ধরনের, যেমন জ্বর, কাশি, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া কিংবা নাক দিয়ে ঘ্রাণ না পাওয়া। হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে স্টমাক আপসেটটা একটু বেশি হয়, যেমন বমি করা কিংবা পেটে ব্যথা বা ডায়রিয়ার প্রাদুর্ভাবও দেখা যায়। আরও একটা জিনিস যেটা শিশুদের দেখা যায় তাকে আমরা বলি কোভিড টোজ। এখানে হাত বা পায়ের আঙ্গুলগুলো অনেকটা নীল বর্ণ ধারণ করে এবং এটা একটা ইনফ্লামেশনের কারণে হয়ে থাকে। কাজে কোনো জ্বর বা কাশি না থাকলেও যদি হাত পায়ের আঙ্গুলের কালারটা চেঞ্জ হয়ে ব্লু অথবা পার্পল হয়ে যায় তাহলে কিন্তু এটা একটা কোভিডের উপসর্গ এবং একে অবশ্যই টেস্ট করানো উচিত। মডারেট ডিজিজ যেটা হয় তখন আমরা বলবো যে নিউমোনিয়া হতে পারে এবং সেক্ষেত্রে নিউমোনিয়া থেকে হাইপক্সিমিয়া অর্থাৎ ব্লাডে অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে। কোভিড কিন্তু সমস্ত অর্গানকেই আক্রান্ত করতে পারে। আপনার হার্টের ব্যাপারে বলছি, যেমন মাইকার্ডিয়াল ইনজুরি হতে পারে, এটা ব্রেনে ছড়িয়ে পড়তে পারে, সেক্ষেত্রে সিজার অথবা স্ট্রোক হতে পারে। এবং এগুলো কিন্তু অ্যাডাল্ট এবং পিডিয়াট্রিক দুই পপুলেশনেই দেখা যাচ্ছে। সেপটিক শক আরও একটা কঠিন ব্যাপার, যেটাতে আমাদের আইসিইউর অ্যাডমিশনেরও প্রয়োজন হতে পারে। তবে আরও একটা জিনিস যেটা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কিন্তু বড়দের ক্ষেত্রে আমরা দেখি না, তাকে বলা হচ্ছে মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম, যেখানে কোভিড থেকে আপনার সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার পরেও কিছু কিছু সিমটম দেখা দিতে পারে, যে আবার জ্বর আসা এবং গায়ে র্যাশ দেখা, আপনার হাত পাগুলো ফুলে যাওয়া অথবা কনজাংটিভাইটিস হতে পারে। তো এই উপসর্গগুলি দেখা যদি যায় তাহলে কিন্তু কোভিড হোক বা না হোক, আগে না জানা থাকলেও, কারণ আমরা বলেছি যে এসিমটোমেটিক ক্যারিয়ার থাকতে পারে, সুতরাং আমার হয়তো জানা নেই বাচ্চার কোভিড হয়েছিল কিনা, তবেও তখন এই সিমটমগুলি দেখা দিলে অবশ্যই তা হাসপাতালে শরণাপন্ন হতে হবে। ভার্টিক্যাল ট্রান্সমিশন বা মা থেকে নবজাতকের মাঝে সংক্রমণের প্রবণতা কেমন এবং এই সংক্রমণ প্রতিরোধে আপনার উপদেশ কী? ভার্টিক্যাল ট্রান্সমিশন অর্থাৎ মায়ের যদি কোভিড-19 হয়ে থাকে তাহলে মা থেকে গর্ভাবস্থায় শিশুর মধ্যে আক্রমণের সম্ভাবনা কতটুকু? তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রিভিয়াস যে করোনা ভাইরাস সার্স এবং মার্সের কারণে যে তখনকার যে স্ট্যাটিস্টিক্স তাতে কিন্তু দেখা গেছে যে ভার্টিক্যাল ট্রান্সমিশনের কোনো পরিসংখ্যান নেই। সেই হিসাবে বলা যেতে পারে যে কোভিড-19ও বর্তমানে হয় মা থেকে গর্ভাবস্থায় শিশুর কাছে যাওয়াটার সম্ভাবনা খুবই কম। এবং এ পর্যন্ত যে কিছু স্টাডি করা হয়েছে তাতে মায়ের অ্যামনিওটিক ফ্লুইড এবং জন্মের পরে বাচ্চার কর্ড ব্লাড নিয়ে পরীক্ষা করে দেখা গেছে যে জন্মের সাথে সাথে কিন্তু সে আক্রান্ত ছিল না। তবে কিছু কিছু কেস রিপোর্ট এখন আমরা পাচ্ছি যাতে দেখা যাচ্ছে যে 36 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কিছু কিছু শিশু সিমটম দেখা দিয়েছে এবং তারা কোভিড
পজিটিভ হয়েছে, সেক্ষেত্রে এটা কি ভার্টিক্যালি মা থেকে শিশুতে এসেছে নাকি হরাইজন্টালি, দ্যাট ইজ মার কাছ থেকে ডিরেক্টলি শিশুতে এসেছে, এটা বলা কিন্তু মুশকিল। তবে যদিও হয়ে থাকে, এর সংখ্যা খুবই কম এবং এ নিয়ে আমাদের খুব বেশি চিন্তার কারণ নেই। তবে অবশ্যই সবসময় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ মা এবং শিশুকে এক জায়গায় পাশাপাশি রাখলে চলবে না। তবে মা অবশ্যই শিশুকে বুকের দুধ খাওয়াতে পারে এবং কেনেডিয়ান পেডিয়াট্রিক সোসাইটিতে বলেছে যে হ্যাঁ, ব্রেস্ট ফিডিং কিন্তু এখানে বন্ধ করার কোনো প্রয়োজন নেই। মা যদি সার্জিক্যাল মাস্ক পরে নেন এবং প্রপার হ্যান্ড হাইজিন করেন, তবে বাচ্চাকে সে ব্রেস্ট ফিডিং করতে পারবে এবং ব্রেস্ট ফিডের মাধ্যমে কিন্তু করোনা ভাইরাস মা থেকে শিশুতে যাবে না। তো এটা একটা আশ্বস্তিকর খবর এবং এই প্র্যাকটিসটা যাতে আমরা করতে পারি, কারণ বাচ্চার জন্য অবশ্যই ব্রেস্ট মিল্কটা খুবই প্রয়োজনীয়। ধন্যবাদ আপনাকে। শিশুদের ট্রিটমেন্টে অ্যাডাল্ট পপুলেশন থেকে কোনো ভেরিয়েশন আছে কি না, কানাডার ট্রিটমেন্ট প্রোটোকলটা জানতে চাচ্ছি। সেই সাথে আমরা সবাই জানি কোভিড-19 এর ট্রিটমেন্ট হিসাবে অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক এবং প্লাজমা থেরাপি বিভিন্ন দেশে এবং কানাডাতে ব্যবহৃত হচ্ছে। এই সমস্ত ট্রিটমেন্টের জাস্টিফিকেশন এবং সাকসেস রেট নিয়ে কিছু বলুন। কোভিড-19 চিকিৎসার ক্ষেত্রে তেমন কোনো স্ট্রিক্ট গাইডলাইন কিন্তু এখনও প্রতিষ্ঠিত হয়নি। এটা ট্রিটমেন্ট মোটামুটি সিমটোম্যাটিকই বলা চলে। আমরা জানি যে প্রায় 80% মানুষই কিন্তু মাইল্ড সিমটমে ভোগেন এবং এটা বাড়ি থেকেই চিকিৎসা করা সম্ভব। মাইল্ড সিমটম বলতে আমরা বুঝি যে আপনার জ্বর, কাশি, গলা ব্যথা আছে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে না এবং হাইপক্সিমিয়া যাকে বলি, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে না, সেই ধরনের কোনো উপসর্গ দেখা দেয়নি। এই ক্ষেত্রে আপনি সিমটোমেটিক ট্রিটমেন্ট হিসাবে প্যারাসিটামল খাওয়া কিন্তু কিংবা আইবুপ্রোফেন খাওয়া, হ্যাঁ, প্রচুর পরিমাণে পানি পান করা যেখানে আপনার হাইড্রেশনটা ঠিক রাখা, এবং আমরা যেটা বলি যে প্রোন পজিশন অর্থাৎ উপর হয়ে শুয়ে থাকলে সেখানে লাংয়ের অক্সিজেনেশনটা ভালো হয়। তো এগুলো কিন্তু সম্ভব, এগুলোতে এর বাইরে তেমন কিছুর প্রয়োজন হয় না। তবে ইনফেকশনটা যদি লাংসে ছড়িয়ে যায় এবং সে কারণে যদি নিউমোনিয়া হয়ে যায়, তখন এখানে অ্যান্টিবায়োটিকের একটা ভূমিকা রয়েছে। আমরা জানি যে কোভিড-19 কিন্তু একটা ভাইরাল ডিজিজ, এখানে অ্যান্টিবায়োটিকের সচরাচর ব্যবহারের কোনো প্রয়োজন নেই। তবে যখন নিউমোনিয়া হয়ে যায় তখন এটা বলা মুশকিল যে এখানে কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে কিনা। সে কারণে কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়ার মতোই এটা ট্রিটমেন্ট, যেমন ডক্সিসাইক্লিন ব্যবহার করা চলে অথবা অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করা চলে। তো এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করলে যদি সিমটমটা আরও ডিটোরেট করতে থাকে কিংবা যদি আপনার অক্সিজেনের প্রয়োজন হয়ে পড়ে, তখনই কিন্তু হাসপাতালের শরণাপন্ন হতে হবে। হাসপাতালের রোগীদেরকে তখন অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টটা দেওয়া যেতে পারে। FDA এটি অ্যাপ্রুভ করেছে, বিশেষ করে রেমডিসিভিরকে। আরও কিছু অ্যান্টিভাইরাল আছে যেটা এখন স্টাডি ড্রাগ হিসাবে ইউজ করা হয়, কিন্তু এটা ঠিক একটা প্রোটোকলের মধ্যে না যে সবাইকেই দেওয়া হবে। এবং আমরা কিন্তু এর এখনও পুরোপুরি পরিসংখ্যান পাইনি যে কোন অ্যান্টিভাইরালটা কেমন কাজ করছে। তবে যেটুক খবর পাওয়া যাচ্ছে তাতে রেমডিসিভিরের যে এফেক্টিভনেসটা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে যে এটা ভালো। আর যে ট্রিটমেন্ট হয় সেটা হচ্ছে তো অবশ্যই রেসপিরেটরি সাপোর্ট, যেটা কিংবা ইনভেসিভ কিংবা নন ইনভেসিভ দুভাবেই হতে পারে। স্টেরয়েডের ব্যবহারও হয়, সেখানে যদি কারো ব্লাড প্রেশার কমে যায় কিংবা অন্য ধরনের ইনফ্ল্যামেটরি রিয়াকশন বেশি হয়, সেখানে তার ভূমিকা আছে। তবে সর্বশেষ যে ট্রিটমেন্টের কথা আমরা এখন জানতে পেরেছি তা হচ্ছে কনভালেসেন্ট প্লাজমার ব্যবহার, অর্থাৎ কোভিড রোগী যে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে তার থেকে 2 সপ্তাহ পরে প্লাজমাটা সংরক্ষণ করা হয় যাতে অ্যান্টিবডিটা আমরা পেতে পারি এবং এটা কোনো সিরিয়াস কোভিড পেশেন্টকে দেয়া যেতে পারে। এটা অবশ্যই হাসপাতালে ভর্তি রোগীদের এবং অবশ্যই সিগনিফিকেন্টলি সিক পেশেন্টদেরকেই দেওয়া হয়ে যেতে পারে। এখন এরও কোনো নতুন পরিসংখ্যান আমরা পাইনি, তবে অ্যানেকডোটাল যেটা হিস্ট্রি সেটাতে জানা যাচ্ছে যে হ্যাঁ, এটা ভালোই কাজ করছে।
তো সর্বোপরি যেটা কথা তা হচ্ছে যে কোভিড-19-এর মোস্টলি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এটার কোনো এখনও স্ট্রিক্ট ট্রিটমেন্ট প্রোটোকল বা গাইডলাইন সেভাবে স্ট্যাবলিশড হয়নি। আমরা অপেক্ষা করছি যে একটা ভালো এবং সাকসেসফুল ভ্যাকসিনেশনের জন্য আমরা সবাই অপেক্ষায় আছি এবং আশা করা যাক যতদিন না এই ভ্যাকসিনের আবিষ্কার হয় ততদিন আমাদেরকে প্রপার সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড ওয়াশিং এবং যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং সম্ভব নয় সেখানে মাস্ক পরিধান করে নিজেদেরকে যতটুকু সুস্থ রাখা যায় তার চেষ্টা করা, এবং অবশ্যই যদি একটি সাকসেসফুল ভ্যাকসিনেশনের আবিষ্কার হয় সেক্ষেত্রে সমস্ত বিশ্ববাসী সেই ভ্যাকসিনটা নিয়ে সুস্থ থাকবেন, এটাই আমাদের কামনা। ধন্যবাদ ডক্টর নাদিরা রশিদ। আজকের অনুষ্ঠানে অ্যাডাল্ট পপুলেশন সহ শিশুদের কোভিড-19 উপসর্গ নিয়ে আলোচনা করার জন্য ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় প্রফেসর প্যাথোলজি অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন হিসাবে কর্মরত প্রফেসর মোহাম্মদ মোর্শেদের কাছে। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ মোর্শেদ আজকের অনুষ্ঠানে আমাদের সাথে সম্পৃক্ত হবার জন্য। আমরা সবাই জানি ব্রিটিশ কলম্বিয়া কোভিড-19 নিয়ন্ত্রণে কানাডার সবচেয়ে সফল প্রভিন্স হিসাবে বিবেচিত হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন, ল্যাবরেটরি ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনারা কি স্ট্র্যাটেজি ফলো করেছেন? আমি বিশেষভাবে জানতে চাচ্ছি রোগী রেফারেল সিস্টেম, ইনক্লুশন ক্রাইটেরিয়া অফ দ্য টেস্ট, এইসব ব্যাপারে। থ্যাংক ইউ। আপনাদের প্রোগ্রামে আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ, এবং দর্শকরা আমার সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। তো আপনারা যেটা জানতে চেয়েছেন যে ব্রিটিশ কলাম্বিয়া কেমনভাবে সফলতা লাভ করলো এই কোভিড-19 ডায়াগনোসিস এবং কেস কন্টেনমেন্ট, অল সর্টস অফ থিং। তো আমার মনে হয় এটা একটা ফ্যাক্টর না, এখানে মাল্টিপল ফ্যাক্টর আছে। আমি একটা করে বলি যে আপনারা জানেন যে প্রথমে যখন চায়নার উহান সিটিতে ডিজিজটা ধরা পড়লো ডিসেম্বরে, তখন এরা কিন্তু ডিসেম্বরের শেষের দিকে ধরা পড়ে, এবং এরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে উইদিন কাপল অফ উইকস তারা হোল জিনোম সিকোয়েন্সটা জিন ব্যাংকে জমা দেয়। সেটা জমা দেয় তারা জানুয়ারির 10 তারিখে। আমরা সাথে সাথে সেটা পিক আপ করে জানুয়ারির 13 তারিখে কিন্তু আমরা প্রাইমার প্রোব যেগুলো লাগে যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর বা আরটি-পিসিআর করতে, সেই জিনিসগুলো অর্ডার দিয়ে ফেলি, এবং আমরা প্রথম জানুয়ারি 23 তারিখে আমরা মানুষের স্যাম্পল টেস্ট করতে সমর্থ হই। তো দেখেন আমরা 10 দিনের ভিতরেই টেস্টটা করতে আমরা সমর্থ হয়েছি। কেন হয়েছি? কারণ আমাদের এক্সপার্টিজ ছিল যে যারা ইন হাউস টেস্টটা ডেভেলপ করতে পারে। আমাদের টেস্ট ডেভেলপ হওয়ার প্রায় 1 থেকে 1.5 মাস পরে কিন্তু কমার্শিয়াল টেস্টগুলো বাজারে এসেছে। যদি আমাদের ইন হাউস ক্যাপাসিটিটা না থাকতো আমরা কিন্তু এটা করতে পারতাম না। এবং তারপরে নাম্বার 2, যে আমরা কিন্তু একসাথেই সবাইকে টেস্ট করিনি। প্রথম ধাপে কিন্তু আমরা শুধুমাত্র টেস্ট করেছি যারা বাইরের থেকে এসেছে, যেমন যারা চায়না থেকে এসেছে, যারা যেখানে করোনা ভাইরাস তখন ডিস্ট্রিবিউট হয়েছে, যেমন হংকং, থাইল্যান্ড, সেই সব রোগীগুলোকে আমরা দেখেছি তাদেরকে। সেকেন্ড ফেজে করলাম কি, আমরা তখন মানুষজন যখন হসপিটালে ভর্তি হওয়া শুরু হলো, তখন অ্যাকিউট কেয়ার যে হসপিটালে যে পেশেন্টগুলা আসছে তাদেরকে আমরা টেস্ট করা শুরু করি। তারপরে যারা ট্রাভেল করছে অফকোর্স তাদেরকে শুরু করি। আর যে আমাদের যে লং টার্ম কেয়ার ফ্যাসিলিটিতে যে সমস্ত স্টাফ এবং রেসিডেন্টস থাকেন, কারণ আপনারা জানেন যে লং টার্ম কেয়ারের রেসিডেন্টসটা সবচাইতে ভালনারেবল, তাদেরকে টেস্ট করা শুরু করি। এটা আমাদের 2 নম্বর ফ্যাক্টর ছিল যেটা সাকসেস হওয়ার কাজে আমরা ফেজে গিয়েছি, এবং থার্ড ফেজে যে এটা আমরা ওপেন করেছি যে যারাই সিমটোম্যাটিক তাদেরকে আমরা টেস্ট করব। নাম্বার 3 হলো যে আমরা কিন্তু টেস্টটা ডেভেলপ করার পরে এটা বিসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল পাবলিক হেলথ ল্যাবরেটরির ভিতরেই রাখিনি। এটা কিন্তু আমাদের যে অ্যাকিউট কেয়ার হসপিটালের যে পার্টনার আছে যারা, তাদের আমরা একসাথে কাজ করে টিমের মতো কাজ করে সমস্ত অ্যাকিউট কেয়ার হসপিটালগুলোতেও এই টেস্টগুলো করার ব্যবস্থা করা হয়েছে, যার জন্য বিসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল পাবলিক হেলথ ল্যাবরেটরির উপরে প্রেশারটা ওই পরিমাণ পড়েনি, যার কারণে সেটা আরেকটা সাকসেস। এবং এই সবগুলা জিনিস করার ফলেই আমার মনে হয় সাকসেসটা এসেছে। এবং আমি সবচাইতে মনে করি যে যাদেরকে ক্রেডিট দেওয়ার দরকার সেটা হলো ব্রিটিশ কলাম্বিয়ার রেসিডেন্টস এবং সিটিজেন্স, কারণ এরা খুবই কমপ্লায়েন্স এবং সবাই হোল হার্টেডলি যে নিয়ম কানুনগুলো তাদেরকে বলা হয়েছে সবাই মেনেছে। যেমন যে বারে বারে হাত ধোয়া, চোখে মুখে হাত না দেয়া,
তারপরে ডিস্টেন্সটা মেনটেন করা, ঘরের ভিতর থেকে বাইর না হওয়া, আমরা সবাই হোল হার্টেডলি সেই জিনিসগুলো করেছি। তো এই সবগুলা মিলিয়েই বোধহয় আমাদের সাকসেসটা এত ভালো, এবং কেসগুলোকে কন্টেন করা গিয়েছে, এবং আমাদের কেস নাম্বারও সবচাইতে কম, এবং পপুলেশনের অনুপাতে এবং ডেথের সংখ্যাও কম। ধন্যবাদ আপনাকে। আমার পরবর্তী প্রশ্ন, ল্যাবরেটরি ডায়াগনোসিসের জন্য আপনারা কোন কোন মেথড ব্যবহার করছেন এবং কারেন্ট কোভিড-19 সিচুয়েশনে কখন কোন টেস্ট করছেন? আমি বিশেষভাবে জানতে চাচ্ছি আর্লি অ্যান্ড লেট ডায়াগনোসিস অফ কোভিড-19 এর জন্য কি কি স্পেসিফিক টেস্ট রয়েছে এবং কখন সেগুলি করা হচ্ছে। আপনারা জানতে চাচ্ছেন যে কি ধরনের টেস্ট কোভিড-19 এর জন্য করা হচ্ছে। তো কোভিড-19 এর জন্য কিন্তু এ পর্যন্ত অনেক টেস্টই বাজারে চলে এসেছে, এবং আমার জানা মতে আমার এই প্রায় 30-35 বছরের সায়েন্টিফিক ক্যারিয়ারে আমি কোনোদিন দেখিনি যে একটা ভাইরাসের জন্য এত টেস্ট বাজারে থাকতে পারে। যেমন আমি বলি, আমি যখন এখানে এই সেরোলজি টেস্ট ইভালুয়েশন করা শুরু করলাম, তখন দেখলাম যে প্রায় 30 থেকে 40টা পয়েন্ট অফ কেয়ার কোম্পানি আমাকে কন্ট্যাক্ট করলো, 5 থেকে 7টা হাই ভলিউম সেরোলজি কোম্পানি আমাকে কন্ট্যাক্ট করলো, এবং প্রায় 10 থেকে 15টার মতো প্রায় মিডিয়াম সাইজের যারা এনজাইম ইমিউনো অ্যাসে করে তারা কন্ট্যাক্ট করলো। তো এরকম প্রায় 200-র বেশি ডায়াগনস্টিক কোম্পানি কোভিডের উপরে কাজ করছে, যেটা আনবিলিভেবল একটা প্রগ্রেস আমি মনে করি। তবে কোন টেস্টটা বেশি করা হচ্ছে, যেহেতু এই ব্যাকটেরিয়া, এই ভাইরাসটা নতুন, এর আগে কোনোদিন দেখা যায় নাই, তার জন্য সবাইকে যদি অ্যাকিউটলি ইনফেক্টেড হয়, অ্যাকিউটলি ইনফেকশন জানার জন্য আমরা হয় ভাইরাস কালচার করতে পারি, আর নাইরে করতে পারি কি আমরা ভাইরাসের অ্যান্টিজেন দেখতে পারি, অথবা আমরা ভাইরাসের আরএনএ বা ডিএনএ দেখতে পারি। যেহেতু এটা আরএনএ ভাইরাস, আমরা আরএনএটাই দেখতে চাই, এবং এর জন্য আমরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর বা আরটি-পিসিআর যেটাকে বলে সেটা আমরা করছি, এবং এটা প্রায় সবাই এই টেস্টটা করছে। আর যখন সেরোলজি বা অ্যান্টিবডি টেস্ট করতে হবে, তখন তার জন্য আমরা এখন ল্যাবরেটরিতে ইভালুয়েশন করতেছি, আমি যেটা বললাম আগে, অনেকগুলো জিনিস। তবে এখন আমি বলি যে টেস্ট তো একটা করলেই হবে না, টেস্ট করতে হইলে যে টেস্টের কোয়ালিটিটা সবচাইতে ইম্পর্টেন্ট। তো আমি সবসময় বলি যে নো টেস্ট ইজ বেটার দেন এ ব্যাড টেস্ট। তো একটা খারাপ টেস্ট যদি কাউকে দেওয়া হয়, তার চাই তাকে টেস্ট না দিয়ে পেশেন্টের উপসর্গ থেকে তাকে যদি ডায়াগনোসিস করা হয়, এটা অনেক ভালো আমি মনে করি। এখন তার মানে কি আমরা টেস্ট করব না? অবশ্যই না, আমাদেরকে টেস্ট করতে হবে। টেস্ট করতে হলে কতগুলো ক্রাইটেরিয়া আমাদেরকে ফলো করতে হবে। যেমন যারা আমরা ল্যাবরেটরি সায়েন্সে কাজ করি, আমরা অলওয়েজ বলে থাকি যে ল্যাবরেটরি এরর 100% যদি আমরা ধরি, তার 45%ই হয় কিন্তু টেস্ট করার মানে আগে, আর 45% করা হয় টেস্ট করার পরে। টেস্টের সময় কিন্তু মাত্র 10% এরর হয়, সেটা একটা নেগলিজেবল এরর। তো এখন 45% টেস্টের আগে কিভাবে ভুল হবে, সেটা অনেকের ভিতরে ধারণা থাকতে পারে। সেটা হবে স্যাম্পলটা যখন আমরা কালেকশন করতেছি, এই ক্ষেত্রে মনে করেন যে কোভিড-19 যখন আমরা ডায়াগনোসিস করব, তখন পেশেন্টের নাকের ভিতর থেকে ময়লাটা নিতে হবে, এবং সেটার জন্য আমরা একজনের কটন সোয়াব ইউজ করি, এবং সোয়াবটা কত দূরে যাবে, কতবার নাকের ভিতরে সেটাকে ঘোরাতে হবে, এগুলোর একটা প্রোটোকল আছে। সেই প্রোটোকলটা মেনটেন করে স্যাম্পলটা কালেকশন করতে হবে, এবং যে সোয়াবটা আমরা ইউজ করছি, এই সোয়াবটা আসলেই কি কন্টামিনেটেড আছে কিনা প্রিভিয়াসলি, সেই জিনিসটা আমাদেরকে দেখে নিতে হবে। সোয়াবটার ভিতরে কোনো ইনহিবিটর আছে কিনা সেটা আমাদেরকে দেখে নিতে হবে, যেটা হয়তো আরএনএটাকে ডিস্ট্রয় করে ফেলবে। সেই জিনিসগুলো আমাদেরকে আগের থেকে পরীক্ষা নিরীক্ষা করতে দেখতে হবে যে এই সোয়াবটা ভালো, কোনো দিক দিয়ে তার প্রবলেম নাই, তখন আমরা ওই সোয়াবটা ইউজ করবো। যখন স্যাম্পলটা কালেকশন করব, নাকের ভিতরে কতটুকু সোয়াবটা ঢুকিয়েছে তার উপরেও ডিপেন্ড করবে যে ভালো স্যাম্পলটা আসতেছে না স্যাম্পল আসলেই আসেনি। তো এই সব জিনিসগুলো আমাদেরকে বিবেচনার ভিতরে রাখতে হবে। এটা গেল স্যাম্পল কালেকশন। তবে স্যাম্পল ট্রান্সপোর্ট একটা জিনিস আছে, যে কতটুকু টেম্পারেচারে আসতেছে, কত দেরি করে আসতেছে, সেটা একটা দেখতে হবে। স্টোরেজ, কিভাবে স্যাম্পলটি স্টোর করা হচ্ছে সেটা দেখতে হবে। এরপরে ধরেন টেস্টে গেল, টেস্টে যেমন মেশিনটা যে আমরা যে ইউজ করতেছি, সেই মেশিনটার আমরা ঠিকমতো কোয়ালিটি কন্ট্রোল করছি কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। মেশিনে আগের থেকে কোনো কন্টামিনেশন আছে কিনা, যার জন্য আমরা সোয়াব টেস্ট বলি, যে মেশিনে আমরা কটন দিয়ে সোয়াব করে সেটাকে একটা স্যাম্পল হিসাবে আমরা টেস্ট করে দেখি যে ওখানে কোনো ভাইরাসের আরএনএ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায়, তাই ওই মেশিনটাকে আমাদের একেবারে রাবার টোটালভাবে পরিষ্কার করে তারপরে ইউজ করতে হবে।
এরপরে যখন রেজাল্ট পাওয়া গেল, রেজাল্ট পাওয়ার পরেও সেটা যখন যাবে ফিজিশিয়ানদের উপরে বর্তাবে, তারা রেজাল্টটাকে কিভাবে ইউজ করবে। যেমন মনে করেন যে একজন রুগীর, কোভিড রুগী, তার 4 সপ্তাহ 5 সপ্তাহ পরেও পিসিআর পজিটিভ পাওয়া যাচ্ছে, তার মানে কি তার ভাইরাসটা এখনো আছে? মোস্ট লাইকলি না। তার কারণ তার ভাইরাসটা নাই, কিন্তু হয়তো আরএনএ, কিছুটা ব্রোকেন আরএনএ আছে, সেখান থেকে হয়তো আমরা পজিটিভ পাচ্ছি। তো অনেকগুলো ব্যাপার ল্যাবরেটরিতে এগুলো আমাদেরকে দেখতে হয়। তা আমি নাটশেল বলি যে এখানে আরটিপিসিআরটা আমরা মূলত করছি, আর অ্যান্টিবডিটা শুধু করা হবে। এখন অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে, অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে তার মানে আমি ইমিউন আছে, আমার কিছুই হবে না, আমি বাইরে ঘুরতে পারবো। নট নেসেসারিলি। কারণ অ্যান্টিবডি 2 ধরনের হয়, একটা হলো বাইন্ডিং অ্যান্টিবডি আর একটা হলো নিউট্রালাইজিং অ্যান্টিবডি। যদি শুধু বাইন্ডিং অ্যান্টিবডিটাই প্রেজেন্ট থাকে তাইলে তো তাকে নিউট্রালাইজ করবে না, সেই পেশেন্টের ওই অ্যান্টিবডি থাকলেও সে প্রোটেক্টেড না। যার জন্যে আমরা এখন মনে করছি যে সেরোলজি টেস্ট, যেটা অ্যান্টিবডি টেস্ট, যেটা সেটা শুধুমাত্র সেরো প্রিভ্যালেন্সের জন্যে হেল্প পাওয়া যেতে পারে। আর কিছু কিছু ভেরি লিমিটেড ক্ষেত্রে যাদের হয়তো পিসিআর নেগেটিভ এসেছে, তার যে ডিউরেশনটা, কারণ পিসিআরটা প্রথম 10 দিনের ভিতরেই ভালো পাওয়া যায়, তারপরে আর পাওয়া যায় না। তো যে রোগীর সিমটম আছে এবং পিসিআর করা হয়নি, 2-3 মাস সাফার করছে, তাকে আমরা দেখতে পারি যে অ্যান্টিবডিটা হয়েছে কিনা, তখন ওই বেসিসে হয়তো কিছুটা ক্লিনিক্যাল হেল্প হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এর ভেরি ভেরি লিমিটেড ইউজ। এছাড়াও অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে, বাজারে আছে অ্যান্টিজেন টেস্টের, আমরা দেখেছি এর পারফরমেন্স ভালো না এবং কেউই সেজন্য ইউজ করছে না। ইজ ভেরি ফিউ পিপল আর ইউজিং, মেবি, আই ডোন্ট নো। তারপর আরেকটা জিনিস, যেমন বাংলাদেশের আমাদের একদল বিজ্ঞানী, তারা অ্যান্টিজেন অ্যান্টিবডি কিট ডেভেলপ করেছে এবং তারা সেটা মার্কেটিং করার চেষ্টা করছে। আমি মনে করি এটা একটা খুব ভালো উদ্যোগ তারা নিয়েছে, কিন্তু এই টেস্টটা বাজারে আসতে হলেও তারও একটা থরো ভ্যালিডেশন করা দরকার। তার মানে ভ্যালিডেশন করতে হলে তার স্পেসিফিসিটি দেখতে হবে, সেন্সিটিভিটি দেখতে হবে, তার স্ট্যাবিলিটি দেখতে হবে, তার রিপ্রোডিউসিবিলিটি দেখতে হবে। অনেকগুলো প্যারামিটার আমরা ল্যাবরেটরিতে দেখে থাকি একটা কিট বাজারে আনার আগে বা মানুষের শরীরের স্যাম্পল দিয়ে টেস্ট করার আগে। এবং এখানে অনেকগুলো স্যাম্পল কিন্তু করতে হয়, 10-5টা স্যাম্পল করলে কিছুই হবে না। যেমন মিনিমাম আমাদেরকে হয়তো অ্যাটলিস্ট 40 থেকে 100টা পজিটিভ স্যাম্পল, অ্যাটলিস্ট 500 থেকে 1000টা নেগেটিভ স্যাম্পল করলে তাইলে আমরা একটা ভালো সেন্সিটিভিটি, ভালো স্পেসিফিসিটি ক্যালকুলেশন করতে পারবো। তো এইভাবে যদি সব কিছু করে যদি সেট কেসটা ভালো হয় তাইলে ইটস ওকে, দ্যার ইজ নো প্রবলেম। কিন্তু বাজারে আমার জানা মতে অ্যান্টিজেন অ্যান্টিবডি কিট কোভিড-19 জন্য এখনো তেমন কিছু নাই। বাংলাদেশে তারাই একটা করছে আমি যতটুকু জানি, আর বাইরে সব কিছুই লিমিটেড। এখন টোটাল অ্যান্টিবডি যেটা আমরা বলি যে আইজিজি, আইজিএম এবং হয়তো আইজিএ থাকতে পারে, আর একটা আইজিজি কিট, সেটা বের হচ্ছে। আর আরএনএর ক্ষেত্রে সবচাইতে প্রচলিত টেস্ট হচ্ছে যে আরটিপিসিআর। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ মোর্শেদ, কোভিড-19 ডিটেকশন এবং ডায়াগনোসিসের জন্য আপনার চমৎকার কিছু তথ্য পরিবেশনের জন্য। দর্শকবৃন্দ, আবারও কমার্শিয়াল ব্রেকের সময় হলো। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশ থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিপসামের পরিচালক মহোদয় ডক্টর বাইজিদ খুরশিদ রিয়াজ আজ আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছিলেন। আমরা এখন চলে যাব ডক্টর বাইজিদ খুরশিদ রিয়াজের কাছে। ডক্টর বাইজিদ খুরশিদ রিয়াজ, আপনার কাছে বাংলাদেশের কোভিড-19 বর্তমান সিচুয়েশন জানতে চাচ্ছি। উত্তর আমেরিকার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল নন্দন টেলিভিশনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। পাশাপাশি কানাডা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী এই নন্দন টেলিভিশনের সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে কোভিড-19 বর্তমান পরিস্থিতি প্রথমে জানাচ্ছি। এখন পর্যন্ত বাংলাদেশে কোভিড-19 রোগে আক্রান্ত হয়েছে ৭১,৬৭৫ জন, মোট মৃত্যুর সংখ্যা ৯৭৫ জন। সুস্থ হয়ে গেছেন ইতোমধ্যে ১৫,৩৩৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন এবং গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩,১৭১ জন। ধন্যবাদ আপনাকে। কোভিড-19 রিলেটেড ডেথ টোল এই মুহূর্তে কতটুকু অ্যাকসেপ্টেবল পর্যায়ে রয়েছে বলে আপনি মনে করেন? ইন রিলেশন সাসপেক্টেড কোভিড-19
ল্যাবরেটরি ডায়াগনোসিসের জন্য আপনারা কি কি কনফার্মেটরি টেস্ট করছেন এবং কতটুকু ব্যাপকভাবে? কোভিড-19 শনাক্তকরণের হিসেবে বাংলাদেশে কোভিড-19-এ মৃত্যুহার 1.01-এর কাছাকাছি রয়েছে। সাসপেক্টেড কোভিড-19 কেস আইডেন্টিফিকেশনের জন্য কনফার্মেটরি টেস্ট বাংলাদেশে এখন RT-PCR-এর মাধ্যমে করা হচ্ছে, যার মাধ্যমে ভাইরাল RNA ডিটেকশন করা হচ্ছে। এটি বাংলাদেশে এখন ব্যাপক হারেই করা হচ্ছে। প্রতিদিন প্রায় 13 থেকে 14,000 পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিপসম নামে যেটি সমধিক পরিচিত, আমি যে প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছি, সেই প্রতিষ্ঠানটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে প্রতিষ্ঠা করেন, যেটি জনস্বাস্থ্য বিষয়ক সর্বোচ্চ জাতীয় স্নাতকোত্তর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিতেও আমরা RT-PCR মেশিনের মাধ্যমে আমরা কোভিড-19 শনাক্তকরণ পরীক্ষা করছি এবং এটি নমুনা সংগ্রহ করছে মুন্সিগঞ্জ জেলা থেকে এবং ঢাকার বেশ কয়েকটি হাসপাতালের মাধ্যমে। আমাদের এই পরীক্ষা আধুনিক পদ্ধতিতে আমরা করছি এবং এর ফলাফল প্রকাশ অটোমেটেড বা ডিজিটালি ম্যানেজড। এর মাধ্যমে আমরা দুটি অনন্য সেবা আমাদের সেবা গ্রহীতাদের কাছে পৌঁছে দিচ্ছি। প্রথমত, ফলাফল আমাদের কাছে প্রস্তুত হওয়া মাত্রই এটি SMS-এর মাধ্যমে পজিটিভ বা নেগেটিভ সেটি স্যাম্পল প্রদানকারী অর্থাৎ সেবা গ্রহীতা যিনি আছেন তিনি জেনে যাচ্ছেন এবং তার কিছুক্ষণ পরে আমাদের যে ওয়েবসাইট রয়েছে nipsom.gov.bd সেটিতে শুধুমাত্র তাদের মোবাইল নম্বর দিয়েই তারা তাদের যে পরীক্ষার যে রিপোর্ট সেটি তারা দেখতে পাচ্ছেন এবং সেটির প্রিন্টও তারা করে নিতে পাচ্ছেন। বিশ্বের অনেক দেশে ম্যাসিভ আকারে কোভিড-19-এর ল্যাবরেটরি টেস্ট হচ্ছে। এই ব্যাপারে আপনাদের অবস্থান ব্যাখ্যা করুন। আমরা জানি জার্মানি, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বেশ কিছু দেশ শুরু থেকেই ব্যাপক হারে কোভিড-19 পরীক্ষা করে আসছে। বাংলাদেশে প্রথম কোভিড-19 রোগী শনাক্ত হয় 8ই মার্চ। তার সে সময়ে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পর্যাপ্ত সংখ্যায় আমরা পরীক্ষা করতে পারিনি, কিন্তু এটি সরকারের বিশেষ উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে এটি সারা দেশব্যাপী বিস্তার লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যয়বহুল পরীক্ষাটি জনগণের জন্য করে দেওয়া হচ্ছে এবং একটু আগে আমি বলেছি প্রতিদিন প্রায় 14,000 পরীক্ষা করা হচ্ছে এবং প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে, কারণ ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াও অব্যাহত রয়েছে এবং এই শনাক্তকরণের হার বৃদ্ধি পাওয়ার ফলে সরকারের পক্ষে আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের ক্ষেত্রে আরও বেশি দক্ষতা বা সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। ডক্টর বাইজিদ খুরশিদ রিয়াজ, আপনি একজন পাবলিক হেলথ এক্সপার্ট। আমরা সকলেই জানি উন্নত দেশগুলোতে হাসপাতালগুলোতে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল নামে একটি ইউনিট রয়েছে যা অত্যন্ত শক্তিশালী। আপনাদের হাসপাতালগুলোতে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ইউনিট কতটুকু সক্রিয় বা আছে কিনা? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাসপাতালের ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল পদ্ধতি, ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের যে 5 থাম্ব রুলস রয়েছে, দ্যাট ইজ হ্যান্ড হাইজিন, রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক, সেফ ডিসপোজাল অফ ওয়েস্টস বা ডিসইনফেক্টেন্ট ব্যবহার, এগুলো কম বেশি বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রয়োগ করা হয়ে থাকে, কিন্তু একেবারেই পদ্ধতিগতভাবে একটি যে ব্যবস্থাপনা থাকা প্রয়োজন একটি হাসপাতালের, সেটি বাংলাদেশে খুব বেশি উপস্থিত নেই। এটা আমাদেরকে স্বীকার করে নিতেই হবে। এটির এই অভাব আমরা তীব্রভাবে অনুভব করছি। এটি কোভিড-19 এসে আমাদেরকে বড় বেশি ভাবিয়ে তুলেছে। ইতোপূর্বেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমরা এই বিষয়ে আলোকপাত করেছি। উন্নত বিশ্বে যেভাবে এটিকে একটি কমপ্লিট প্যাকেজের মাধ্যমে এই ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল বাস্তবায়ন করা হয়, সেটি বাংলাদেশে এখন পর্যন্ত প্রোগ্রাম্যাটিক ওয়েতে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা এই বিষয়ে সরকারের চিন্তাভাবনা রয়েছে এবং কাজও চলছে। ভিন্ন ভিন্নভাবে আমাদের এই কম্পোনেন্টের উপাদানগুলো করা হচ্ছে, যেমন সেফ ওয়েস্ট ডিসপোজাল, এটির ব্যাপারে বর্জ্য ব্যবস্থাপনার আইন প্রণয়ন করেছে সরকার এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য কিছু উদ্যোগও রয়েছে, কিন্তু সমন্বিতভাবে ইনফেকশন কন্ট্রোল ম্যানেজমেন্ট এটিকে তদারকি করা এবং এটির মধ্যে স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণ বৃদ্ধি করা, সেটি এখন পর্যন্ত প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।
যেটি প্রয়োজন সেটি হচ্ছে হাসপাতালে একটি ডেডিকেটেড দল থাকবে, একজন নিবেদিত একটি দল থাকবে যারা প্রতিদিনই এই কাজটি রুটিনলি করবেন এবং যাদের মাধ্যমে এই কাজটি সম্পাদিত হবে, হাসপাতালে যারা দায়িত্ব পালন করছেন সেটা ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, তারা সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করছেন কিনা, অর্থাৎ তারা হ্যান্ড হাইজিন মেনটেন করছেন কিনা, তারা রোগীর যে নিরাপত্তা, রোগ সংক্রমণ থেকে বেঁচে থাকার যে নিরাপত্তা সেইটি তারা সঠিকভাবে অবলম্বন করছেন কিনা, তারা পিপিই পরছেন কিনা, এই যাবতীয় বিষয়গুলো একটি কমপ্লিট মেকানিজমের মাধ্যমে করার জন্য সরকারের চিন্তাভাবনা আছে। আমরা আশা করছি যে এই বিষয়ে আমরা বাস্তবায়িক পদক্ষেপ অচিরেই আমরা দেখতে পারব। আপনাদের কোভিড-19 প্রিভেনশনের রোডম্যাপটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে 2 মাসেরও অধিক কাল যাবৎ লকডাউন বলবৎ ছিল। সেইখানে সরকার সর্বাত্মক চেষ্টা করেছে এই ছোট্ট ভূখণ্ডে এই 55,595 বর্গ মাইলের ভিতরে যেখানে 16 কোটিরও অধিক মানুষের বসবাস, সেখানে এই লকডাউনটাকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য, এবং এই লকডাউন এখন উত্তোলন করা হয়েছে, কিন্তু জনগণকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে যেন তারা সরকারের নির্দেশনা, স্বাস্থ্যবিধি যেগুলো বলা হচ্ছে সেগুলো যেন তারা অনুসরণ করে। সরকার এই লকডাউন উইথড্র করার ক্ষেত্রে ভিন্ন কিছু করতে পারত কি না, বিষয়টি হচ্ছে যে কোভিড-19 মহামারী এটিকে শুধুমাত্র স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করলে ভুল হবে। এটি অবশ্যই একটি স্বাস্থ্য সমস্যা, কিন্তু এটি কেবলমাত্র একটি স্বাস্থ্য সমস্যা নয়। এই সমস্যার সাথে যেমন অর্থনীতির যোগাযোগ রয়েছে, যোগাযোগ ব্যবস্থার যোগাযোগ রয়েছে, বাণিজ্যের যোগাযোগ রয়েছে, সামাজিকতার যোগাযোগ রয়েছে, সংস্কৃতির যোগাযোগ রয়েছে, ক্রীড়া জগতের যোগাযোগ রয়েছে। কাজেই এই সমস্ত কিছু মিলেই কিন্তু এই কোভিড-19 সমস্যাটিকে মোকাবেলা করতে হচ্ছে। সরকারের দায়িত্ব জনগণের জন্য শুধুমাত্র স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা নয়, অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, এই সবগুলোর ক্ষেত্রেই সরকারের দায়িত্ব আছে। কাজেই সরকার যেমন একদিকে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চায়, পাশাপাশি জনগণের জন্য খাদ্য নিশ্চিত করতে চায়, বাসস্থান নিশ্চিত করতে চায়, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চায়। কাজেই সরকারকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে যে এই 2 মাসের অধিককাল পরে তাদেরকে এই লকডাউনটি তাদেরকে প্রত্যাহার করতে হয়েছে। এবং সরকার এখনও পর্যবেক্ষণ করছে যে সরকারের কাছে যে পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে, প্রতিদিন আক্রান্তের হার বা প্রতিদিন নতুন শনাক্তকরণের হার বা মৃত্যু হার, সেগুলি সরকারের ঊর্ধ্বতন মহল সেটি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছে। প্রয়োজনে যদি এই পরিস্থিতি সেরকম দাবি করে তখন সরকার এই লকডাউনের কথা আবার পুনর্বিবেচনা করতেও পারে। কিন্তু বর্তমানে সরকার বিবেচনা করছে বর্তমানে দেশে কোভিড-19 যে পরিস্থিতি রয়েছে তাতে এই লকডাউনটির আপাতত প্রয়োজন নেই। তবে সরকার অবশ্যই তৎপর রয়েছে এবং সজাগ রয়েছে, সতর্ক রয়েছে যে যখনই প্রয়োজন হবে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আপনাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা কি এবং এর অথেন্টিসিটি কতটুকু? আমি বিশেষভাবে জানতে চাচ্ছি এই ট্রিটমেন্ট প্রোটোকল তৈরিতে কারা সংযুক্ত রয়েছেন এবং এক্ষেত্রে কোনো উপদেষ্টা মণ্ডলী রয়েছে কিনা। কোভিড-19 ট্রিটমেন্ট প্রোটোকলের প্রণয়ন করা হয়েছে একটি ন্যাশনাল কমিটির মাধ্যমে। সেই কমিটিতে আমাদের বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের যে শাখা রয়েছে তার বিশেষজ্ঞবৃন্দ তারা উপস্থিত ছিলেন এবং তারা সকলে মিলে WHO কর্তৃক সমর্থিত এবং আরও ইউরোপ এবং যেখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে তাদের যে প্রোটোকল রয়েছে সেটিকে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে তারা প্রোটোকল নির্ধারণ করেছেন এবং সেই প্রোটোকলটি অবশ্যই এভিডেন্স বেসড, যা কিছু এখন পর্যন্ত কোভিড-19 সম্পর্কে যেই বৈজ্ঞানিক তথ্যাদি পাওয়া গেছে তার ভিত্তিতেই নির্মিত। এখানে সাপোর্টিভ থেরাপির যেমন হাইড্রেশন বা অ্যান্টিপাইরেটিক বা অক্সিজেন স্যাচুরেশন সেই বিষয়ে যেমন সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে, পাশাপাশি কী ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হবে সেই ব্যাপারেও তথ্য দেওয়া রয়েছে। বাংলাদেশ এখন বর্তমানে
এতে কেস টু কেস ভ্যারি করে। তারপরে ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক হিসেবে বা এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি ক্ষেত্র বিশেষে ভ্যাঙ্কোমাইসিন, সেফট্রাক্সোন ইত্যাদি অ্যান্টিবায়োটিকও ব্যবহৃত হচ্ছে। অ্যান্টিভাইরাল ড্রাগ যেগুলো বিশ্বে বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে, সেগুলোর কিছু কিছু বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। বিশেষ করে সর্বশেষ যে অ্যান্টিভাইরাল এজেন্ট সেটি হচ্ছে রেমডেসিভির, সেটি বাংলাদেশের ঔষধ কোম্পানি সেটি ইতোমধ্যে বাজারজাত করেছে এবং বিভিন্ন হাসপাতালে সেগুলো ব্যবহৃত হচ্ছে। আর আগে থেকে ফেভিপিরাভির সেটি ব্যবহৃত হয়ে আসছিল এবং ক্ষেত্র বিশেষে লোপিনাভির সেটিও আমরা ব্যবহার করছি। আর পাশাপাশি প্লাজমা থেরাপি সেটিও বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে এবং জনগণ বিশেষ করে স্বাস্থ্যকর্মী যারা কনভালেসেন্ট হয়েছেন, ইতোমধ্যে কোভিড-19 আরোগ্য লাভ করেছেন, বা মেডিকেল টেকনোলজিস্ট বা নার্স যারা রয়েছেন যারা আরোগ্য লাভ করেছেন, তারা অধিক সংখ্যায় এগিয়ে এসছেন এই প্লাজমা ডোনেশনের ক্ষেত্রে। কাজেই সেগুলোও এখন বিভিন্ন হাসপাতালেই ব্যবহার করা হচ্ছে। ধন্যবাদ ডক্টর বাইজিদ খুরশিদ রিয়াজ আপনার চমৎকার আলোচনার জন্য। দর্শকবৃন্দ, আমি মনে করছি কোভিড-19 চিকিৎসা ও প্রতিরোধের প্রয়োজন একটি সমন্বিত উদ্যোগ। কঠোর স্বাস্থ্যবিধি পালন, লকডাউনের সঠিক প্রয়োগ, সর্বোপরি রাষ্ট্রযন্ত্রের অংশগুলোর মাঝে সমন্বয় দিতে পারে কোভিড-19 থেকে মুক্তি। এছাড়াও কোভিড-19 এই বিশ্ব পরিস্থিতিতে চিকিৎসা বিজ্ঞানীদের মাঝে বিশ্বব্যাপী ভার্চুয়াল কনফারেন্স এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করছি। সকলকে ধন্যবাদ আজকের অনুষ্ঠান উপভোগ করবার জন্য।